আপনাদের সকলেরই পরিচিত কৌশিক চন্দ্রের পক্ষ হয়ে অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার এবং আদাব জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন মাত্র 6 মাস আগে ত্রিপুরা রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন হয়েছিল। যদি অন্য কোনো কারণে প্রার্থীরা সরে না যায় বা আসন শূন্য না হয়, তাহলে 5 বছর পর এই নির্বাচন হওয়ার কথা। আগামী 5 তারিখে এই সোনামুড়া মহকুমাতেই 2টি বিধানসভা কেন্দ্রের ভোট হচ্ছে। বক্সনগরে আপনারা জানেন আমাদের সেখানকার বিজয়ী প্রার্থী তথা যিনি বিধায়ক হয়েছিলেন তার অকাল মৃত্যু হওয়ার কারণে এটা অনিবার্য হয়ে গেছে সে শূন্য আসন পূরণ করা। কিন্তু ধনপুরের ক্ষেত্রে তো এরকম কোনো ঘটনা হয়নি। এখানে শাসক দল ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী হয়েছিলেন তিনি সুস্বাস্থ্যের অধিকারিণী, এখনো বহাল তবিয়তে দৌড়াচ্ছেন। তিনি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের এমপি হওয়া সত্ত্বেও এবং এমপি হওয়ার সুবাদে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের একজন রাষ্ট্রমন্ত্রী থাকা সত্ত্বেও এখানে ভোটে দাঁড়িয়েছিলেন এবং শুধু ধনপুরের মানুষকে না, সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে শুনিয়েছেন। সারা দেশের মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, তারপরেও তিনি কেন বিধায়ক হচ্ছেন মানুষকে শোনানো হয়েছিল তিনি ভারতীয় জনতা পার্টি যদি জিতে আসতে পারে, সংখ্যাগরিষ্ঠ পায়, তাহলে তিনি মুখ্যমন্ত্রী হবেন। ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম 4বার মুখ্যমন্ত্রী দিয়েছেন। কাজে এই ধনপুর থেকেই ভারতীয় জনতা পার্টি থেকেও এক মুখ্যমন্ত্রী সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের মানুষের ভোট কম পেলেও 100টা ভোটের মধ্যে মাত্র 40টা ভোট পেলেও 60% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিলেও এই ধনপুর বিধানসভা কেন্দ্রে যেমন ভোট ভাগাভাগি হয়ে বিজেপির প্রার্থী তিনি জিতেছেন, এরকম আরো অন্যান্য জায়গাগুলোতে সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন, তারা সরকার তৈরি করবেন বা করেছেন। তো কি ঘটনা হলো? তিনি পদত্যাগ করে ফেললেন। 11 দিনের মাথায় শপথ গ্রহণ করলেন না, তাই আজকে এই ভোট। অর্থাৎ আপনারা নিদয়াবাসী ধনপুরবাসীর উপরে অন্যায়ভাবে এই ভোট চাপিয়ে দেওয়া হলো। একটা ভোট মানে ভারতের নির্বাচন কমিশন বা আমাদের প্রশাসন, পুলিশ, পল্টন তাদের ব্যস্ততা না। নির্বাচনের জন্য শুধু এটা রাজনৈতিক দলগুলো, এটা তাদেরই শুধু ব্যস্ত থাকতে হয় না। আপনারা যারা কৃষক, ক্ষেতমজুর, দোকানদার, সাধারণ মানুষ, ছাত্র, যুবক, তাদেরকেও এই নির্বাচনে অনেক সময় ব্যয় করতে হয়। কৃষকদের, ক্ষেতমজুরদের কাজের খোয়ানি হয়। জনগণের লক্ষ লক্ষ টাকা
খরচ করতে হয়। আজকে এই বিজেপি দলের, শুধু ব্যক্তির কথা বলছি না, বিজেপি দলের উচ্ছ্বাসার জন্য অনেক স্বপ্ন দেখার কারণে আজকে ধনপুরবাসীকে দ্বিতীয়বার তাদের নির্বাচন সেখানে করতে হচ্ছে। এখন ভোট হচ্ছে, আপনারা এই হৃদয়ের মানুষ, ধনপুরের মানুষ, আমরা যারা ত্রিপুরা অন্য প্রান্তের মানুষ, আপনাদেরকে আমরা একটু সংগ্রাম করি, আপনাদের প্রজ্ঞাকে, আপনাদের চেতনাকে, আপনাদের উচ্চ রাজনৈতিক যে অভিজ্ঞতাকে এই ধনপুর থেকে আপনারা নির্বাচিত করেছেন বারে বারে জননেতা সমর চৌধুরীকে আপনারা নির্বাচিত করেছেন। আমাদের ত্রিপুরাজ্যের দীর্ঘ সময়ের অন্যতম এই ত্রিপুরাজ্যের উন্নয়নের কাণ্ডারে এই ত্রিপুরাজ্যের সর্বকালের সবচেয়ে সফল মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আপনাদেরকে কুর্নিশ জানাই, এবং আপনাদের সেই সিদ্ধান্তের কারণে আপনার হৃদয়াবাসী ধনপুরবাসী ভুল করেননি। বহু বছর আগে 80 সালে আমার যখন বয়স কম ছিল, আমি গ্রামীণ ব্যাংকে চাকরি নিয়ে বছরখানেক রাজনগরে চাকরি করেছিলাম। সেই সময়েতে এই হৃদয়া, ভবানীপুর এই সমস্ত এলাকা দিয়ে দু একবার সুনামরা হয়ে আগরতলা যাওয়ার চেষ্টা করেছিলাম। আমি তখন দেখেছি এই এলাকার অবস্থা কি, রাস্তাঘাটের অবস্থা কি, বিদ্যুতের অবস্থা কি, মানুষের বাড়িঘরের অবস্থা কি, দোকানপাটের অবস্থা কি। এই ত্রিপুরাজ্য সবেমাত্র বামপন্থী ফ্রন্ট সরকার ত্রিপুরাজ্যে তৈরি হয়েছে। দীর্ঘ 3 দশক ধরে ত্রিপুরাজ্যে আগেকার সরকারের সময়তে এই সমস্ত এলাকাতে ন্যূনতম উন্নয়নের কোনো পরিকাঠামো ছিল না। কমরেড সমর চৌধুরী, কমরেড মানিক সরকার, অর্থাৎ বামফ্রন্ট সরকারের হাত ধরে আপনাদের সহযোগিতায়, আপনাদের বিচক্ষণতায় আজকে এই ভবানীপুর, হৃদয়া, কাঠালিয়া বা পুরো সুনামরার সাথে বর্তমান যে সিপাহীজলা জেলা আমাদের ত্রিপুরাজ্যের উন্নয়নের অন্যতম নিদর্শন, এটা আপনাদের সে লড়াইয়ের ফসল। সেই জায়গায় গত 18 ইংরাজিতে ত্রিপুরাজ্যে এক দুর্যোগ আসলো। দিল্লিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখলের সুবাদে একটা প্রচার শুরু হয়ে গেল, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। দিল্লি থেকে ভারতবর্ষের সর্বত্র আচ্ছে দিন আসবে। এই আচ্ছে দিনে অতীতের সমস্ত সরকার, কি বামফ্রন্ট বা অন্য সরকার, তাদের সমস্ত রেকর্ড চুরমার করে দিয়ে হৃদয়া, ভবানীপুর, ধনপুর একটা অন্যরকম মাত্রায় চলে যাবে। গত 18 ভোটে শত চেষ্টা করলেও ধনপুর তারা ছিনিয়ে নিতে পারেননি, কিন্তু ধনপুর ছিনিয়ে নিতে না পারলেও 299টা মিথ্যা প্রতিশ্রুতি, সে ভীষণ ডকুমেন্ট, তার ফলশ্রুতিতে এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট আসলো। ত্রিপুরাজ্যে মানুষকে শোনানো হলো 3 বছরের মধ্যে ত্রিপুরা মডেল হয়ে যাবে, শ্রেষ্ঠ ত্রিপুরা হয়ে যাবে। এখানে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, রেলওয়ে, হাইওয়ে,
এমন ভাবে ত্রিপুরাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে যাবে, এই ত্রিপুরা হীরায় মরে ফেলবেন। ত্রিপুরাজ্যে ঘরে ঘরে যুবক যুবতীদের চাকরি হবে। প্রথম বছরেই 50,000, তারপরে 4 বছরে আরো 6.5 লাখ চাকরি হবে। কৃষকদের আয় দ্বিগুণ হবে, কর্মচারীদের বেতন সেটাও দ্বিগুণ হবে। এইভাবে ত্রিপুরাজ্যকে চেনা যাবে না, এই ত্রিপুরা বদলে যাবে। সোনামুড়া মহকুমা তো তার পরিবর্তন, এটা একেবারে চিন্তার বাইরে চলে যাবে। এখানে বঙ্গোপসাগর থেকে এখানে জাহাজ চলে আসবে, সোনামুড়াতে বড় বন্দর হবে। এইভাবে শোনানো হলো। এর মধ্যে ভোট আসলো 2019-এর লোকসভা ভোট। এই লোকসভা ভোটে যিনি ধনপুর বিধানসভা কেন্দ্রে গত ফেব্রুয়ারি ভোটে জিতেছিলেন, তিনি প্রার্থী আমাদের এই পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে। সারা ত্রিপুরাজ্যের মধ্যেই গণতন্ত্রের আকাশে অন্ধকার নামিয়ে দিলেন। 1952 সাল থেকে ভারতবর্ষে যত ভোট হয়েছে, ভারতবর্ষে কোন লোকসভা কেন্দ্রে যা গোলযোগ হয়নি। এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সে রেকর্ড দখল করল। ভারতের নির্বাচন কমিশন বাধ্য হলো কয়েকশো আসনে আবার পুনর্নির্বাচন করতে। এখান থেকে জিতে গেলেন মাননীয়া আপনাদের এই ধনপুরবাসী। তিনি শুনালেন যে মানিক সরকার 5 বছর মুখ্যমন্ত্রী থেকে একটা ভালো হাসপাতাল করেনি, একটা কলেজ করেনি। তিনি এমপি হলে, এমপি না তিনি কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী না কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। তিনি এখানে কলেজ করবেন। দিল্লিতে ভারতবর্ষের যে শ্রেষ্ঠ সেরা হাসপাতাল এইমস, এই এইমসের শাখা খুলবেন এই ধনপুরে। বিজেপি আইপিএফটির জোট সরকার 5.5 বছর হয়ে গেল। 5 বছর অতিক্রান্ত করে ভোট ভাগাভাগির ফলে আবার 6 মাস ক্ষমতা এসেছে এবং ধনপুরের মাননীয়া 2019, 20, 21, 22, 23 আজকে 4.5 বছর ধরে তিনি এমপি। তার মধ্যে প্রায় 3 বছর ধরে তিনি মন্ত্রী। কোথায় এইমস হসপিটাল, কোথায় কলেজ, কোথায় সে বঙ্গোপসাগরের জাহাজ? সোনামুড়াতে গত মিউনিসিপাল কাউন্সিলের নির্বাচনে বলছেন এত নাকি উন্নতি হবে, এখানে জাহাজ আসবে, কলকারখানা হবে, কাজেই সোনামুড়ার মানুষ অনেক পয়সাওয়ালা হবেন, তাদের গাড়ি ঘোড়া করে আসতে সময় লাগবে, সময় বাঁচাতে হবে। সোনামুড়াতেও বিমানবন্দর তৈরি করতে হবে। এখানকার মানুষ হেলিকপ্টার কিনবেন, ছোট বিমান কিনবেন। আমি নিদীয়বাসীকে জিজ্ঞেস করতে চাই, হয়েছে কিনা? তার কোনো চিহ্ন আছে কিনা? হবে কিনা? এরকম কোন পরিকল্পনা ত্রিপুরাজ্যের মন্ত্রিসভাতে নেওয়া হয়েছে কিনা? ত্রিপুরাজ্যের বিধানসভাতে এই যে বাজেট অধিবেশন হয়ে গেল, এই বাজেট অধিবেশন উত্থাপিত হয়েছে কিনা? বা এই সিপাহীজলার যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এসবের জন্য কোন এইমস হসপিটাল, কলেজ, বিমানবন্দর, জাহাজের বন্দর নির্বাচনের সময় যে মানুষকে শোনানো হয়েছিল, এগুলো হয়েছে কিনা? কিচ্ছু হয়নি।
এবং আপনাদেরকে বলতে চাই, নিডিয়াবাসীকে বলতে চাই, আপনারা আপনাদের এই এলাকা হোক বা গোটা দনপুর বিধানসভা কেন্দ্র হোক, এই বিধানসভা কেন্দ্রে যে রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, স্কুল, বালোয়ারি, হাসপাতাল, শ্রদ্ধেয় কমরেড সমর চৌধুরী মানিক সরকারের হাত ধরে যেগুলো হয়েছে গত 5.5 বছরে, নতুন করে শুধু পুরনো বিল্ডিংয়ে কিছু রং লাগিয়ে সাইনবোর্ড পাল্টানো ছাড়া, নতুন নাম লিখে দেওয়া ছাড়া কিছু হয়েছে কি? উন্নয়ন যদি ঘটাতে হয়, কৃষির ক্ষেত্রে সেচের প্রয়োজন, নতুন নতুন সারের জন্য কাউন্টারের প্রয়োজন, কৃষকের উৎপাদিত ফসল কেনার জন্য, শুধু ধান না সবকিছুর জন্য তার উদ্যোগ প্রয়োজন। এখানে নতুন নতুন যাতে ছোট ছোট কারখানা হতে পারে, বন ভিত্তিক বা আমাদের আরো অন্যান্য যে সমস্ত ফসল আছে, রাবার আছে, তার ভিত্তিক হয়েছে কিনা? হয়নি। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে যে সমস্ত পরিকাঠামো করা হয়েছিল, আজকে এগুলো সব ভেঙে চুরে মুখ থুবড়ে পড়ে আছে। মেন রোড আপনাদের এই সোনামুড়া থেকে বিলোনিয়া, বড় বড় গর্ত, গ্রামে আরো খারাপ অবস্থা। বিদ্যুৎ চলে গেলে পরে ফোন করে সে বিদ্যুৎ মেরামত করার লোক পাওয়া যায় না। জলের অবস্থা একই। গ্রামীণ যুবক যারা, এই গ্রামীণ মানুষ যারা রেগায় কাজ করেন, বলা হয়েছিল 100 দিনের জায়গাতে প্রথম মন্ত্রিসভা থেকে 200 দিনের কাজের অর্ডার বেরোবে, 340 টাকা মজুরি হবে, দ্বিগুণ হবে। কোথায় গেল? গত 5.5 বছরে আপনাদের নিদয় এলাকাতে বলুন, যারা বিরোধী দল করে, ঠিক আছে বিরোধী দল করে তাদের কাজ পাওয়ার, চাকরি পাওয়ার অধিকার নাই। আপনারা যারা মনে প্রাণে ভালোবেসে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করেছেন, ভোট দিয়েছেন, দিদির পেছনে হেঁটেছেন, তার কথা বিশ্বাস করেছেন, তাদের হাতে, তাদের ঘরে কয়টা অফার এসেছে? রাজ্যের অফারও আসেনি, কেন্দ্রের অফারও আসেনি, কোন জায়গার অফার সেখানে আসেনি। তাহলে গত 5.5 বছর কি করেছে? গত 5.5 বছর ত্রিপুরাজ্যের উন্নয়নের সবচেয়ে বড় হাতিয়ার হল গণতান্ত্রিক অধিকার। শুধু শাসক দলকে যারা সমর্থন করে তারা না, বিরোধী দলও তারা তাদের অভাবের কথা, দুঃখের কথা স্বাধীনভাবে ভয়মুক্ত পরিবেশে বলতে পেরেছে। সরকার যদি কথা না শুনে, কোন বুথে, কোন গ্রাম সভাতে সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে, এই যে 2013 ইংরাজির বিধানসভা নির্বাচন, আমাদের প্রার্থী ছিল মানিক সরকার, তিনি জিতেছেন যদিও, কিন্তু সমতল কিছু এলাকাতে ভোট কম পেয়েছেন। কেন? মানিক সরকারকে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মধ্য দিয়েই এই সোনামুড়াবাসী বুঝিয়েছেন যে না, আমাদের দিকে আরো বেশি নজর দেওয়া দরকার, আরো বেশি কাজ দেওয়া দরকার। তার জন্য যারা যে সমস্ত বুথে, যে সমস্ত এই পঞ্চায়েতে সেদিন সিপিএম কে ভোট কম দিয়েছিলেন, সেখানে কি বলতে পারেন কারো বাড়িতে আগুন লেগেছে? কেউ বলতে পারেন সে পাড়ার লোকরা রেগার কাছ থেকে বঞ্চিত হয়েছেন? কেউ বলতে পারেন সে এলাকার মানুষের দোকান লুট করা হয়েছে, বিরোধী দলের পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে? হয়নি, কখনো হয়নি। কংগ্রেস দলের অফিস ছিল, ভারতীয় জনতা পার্টি তৈরি হলো, তাদের অফিসও ছিল। নির্বাচনের সময় তাদের বুথ খুলেছে, তারাও মিছিল করেছে, মিটিং করেছে, জনসভা করেছে। কোনদিন
अच्छे दिनेर नामे उन्নত त्रिपुरार नामे এই ত্রিপুরার যে উন্নতির নামে গণতন্ত্রের উপরে বলাৎকার হয়েছে, গণতন্ত্রের উপরে আক্রমণ হয়েছে, বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয়নি। এতে বিরোধী দল নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিরোধী দল ক্ষতিগ্রস্ত হওয়াটা এটা বড় কথা না। ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা রাজ্য, ক্ষতিগ্রস্ত হয়েছে ধনপুর, ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের নিদয়া। গত 5.5 বছর নতুন কিছু আসেনি, যা কিছু এসেছে অল্প কয়েকজন লোক সবকিছু লুট করেছে। গ্রাম সভা করে তাদের জবাবদিহি হতে হয় না, তাদের কেউ জিজ্ঞেস করতে পারে না। সেই কারণেই এই বিধানসভার উপনির্বাচন আজকে শুধু ধনপুর এবং বক্সনগরের 0 আসন থেকে প্রতিনিধি প্রেরণের জন্য, শুধু ধনপুর এবং বক্সনগরের মানুষের কথা বলার জন্য না। এই নির্বাচনের ফলাফল না ডক্টর মানিক সাহার সরকারের পতন ঘটাবে না। ডক্টর মানিক সাহার পেছনে আরো 31 জন বিধায়কের সমর্থন আছে। তারা যদি নিজেরা না ভাঙে, গত 5 বছর যেমন 8 জন বিধায়ক বিজেপি দল ছেড়ে গেছে, এরকম ভাবে যদি আগামী 5.5 বছর ছেড়ে না যায়, মানিক সাহা আগামী 4.5 বছর থাকবেন। আমরা চাই তিনি থাকুন, মানুষের আশীর্বাদ পেয়েছে থাকুন। তাহলে এই নির্বাচনের ফলাফল গুরুত্ব কি? কেন এরকম অস্বাভাবিক পরিস্থিতি? একটা নির্বাচন ঘোষণা হয়েছে, প্রার্থীরা তো অবাধে ঘুরবেন, প্রত্যেক পার্টির পতাকা থাকবে, ফেস্টুন থাকবে, মিছিল করবে, মিটিং করবে, উঠান সভা করবে, জনসভা করবে। আজকে সেই পরিবেশ আছে কেন? গোটা বক্সনগর ধনপুর বিধানসভা এলাকাতে, যে এলাকা থেকে বারে বারে মুখ্যমন্ত্রী নির্বাচন করে পাঠিয়েছে, সিপিআইএম কি এত দুর্বল? সমস্ত বাধা সত্ত্বেও তো এই 2023-এর ভোটে গত ফেব্রুয়ারিতে সিপিআইএম সাথে বিজেপি দলের ফারাক কি? এখানে অভিযোগ কি? গত ফেব্রুয়ারির ভোটে এই ভবানীপুর আরো কিছু এলাকা সিপিআইএম এর ক্যান্ডিডেটকে এখানে আসতে দেওয়া হয়নি, বাড়ি বাড়ি যেতে পারেনি। 14 তারিখ ভোটের দিন আমাদের পোলিং এজেন্টকে তুলে নিতে হয়েছে বা বের করে দেওয়া হয়েছে। তারপরেও কত ভোটে জিতেছেন মাননীয়া? মাত্র 3000 কিছু। এখানে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক তিনি বলেছেন, সম্মিলিতভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এখানকার মানুষ ভোট দিয়েছেন 24,000। আর বিজেপি এই যে রক্তচক্ষু দেখানো, নানাভাবে বল প্রয়োগ করা, লাখ লাখ টাকা বিলি করা, ধমক দেওয়া, প্রশাসনকে নানা ব্যবহার করা, এরপরও ভোট পেয়েছে মাত্র 19,000। যদি তা না হতো, সুস্থ স্বাভাবিক পরিবেশে ভোট হতো, তাহলে ফলাফল কি হতে পারত? পরিষ্কার। সেই জায়গায় যে ত্রিপুরা রাজ্যের মানুষ গত 5.5 বছরে এই ভারতীয় জনতা পার্টির সরকারের দুর্বিনীত তাদের যে চেহারা, জনবিরোধী চেহারা, তাদের উদ্ধত্তপনা, গণতন্ত্রকে অশ্রদ্ধা করা, মানুষকে অশ্রদ্ধা করা, তার বিরুদ্ধে সম্মিলিত রায় দিয়েছে গত বিধানসভা। কিন্তু ভারতীয় জনতা পার্টি শিক্ষা নিয়েছে, বিন্দুমাত্র শিক্ষা নিয়েছে? শিক্ষা নেয়নি। আজকে যিনি মুখ্যমন্ত্রী, নামের আগে তিনি প্রফেসর লেখেন, ভালো।
শুধু বিজেপির মুখ্যমন্ত্রী না, তিনি আমাদেরও মুখ্যমন্ত্রী। ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী, শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ, ডাক্তার মানুষ হয়েছেন। তো ত্রিপুরাজ্যের মানুষ তো আশা করেছিলেন তার আগে যেন মুখ্যমন্ত্রী করেছেন, ওই দিল্লির লোকেই তাকে গলা ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে। তার অবজ্ঞতার জন্য, তার সমস্ত ধরনের যে উদ্যোক্তের জন্য প্রফেসর বাবুকে পাঠিয়েছেন। কিন্তু এই প্রফেসর বাবু তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর ত্রিপুরাজ্যের রাজনৈতিক পরিবেশ, ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক পরিবেশ, ত্রিপুরাজ্যের শাসন ব্যবস্থা পাল্টেছে কি? বিন্দু মাত্র পাল্টায়নি। আজকে পঞ্চায়েতে রেগার কাজ নেই, ছিটে ফোটা কাজ হয়। যারা কাজের গোড়ায় যান না তাদের অ্যাকাউন্টে 80 দিন 90 দিনের টাকা জমা পড়ে, আর যারা কোদাল নিয়ে দা নিয়ে পরিশ্রম করেন, গরিব মানুষ, মহিলা, এদের নামে 30-40 দিন হয় না, পুরো মজুরি তারা পান না। আপনারা যারা কৃষক, ক্ষেত মজুর, ছোট কৃষক বা বর্গা চাষী, বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে বিনা পয়সায় সার, ওষুধ, বীজ, রেগা থেকেও নানা সাহায্য করে দেওয়া হতো। আজকে হয় কি? হচ্ছে কি? কিছুই নেই। শুধু ওই মন্ডলের লোক লিখে দেবেন কারোর নাম, তাদের নামে যাবে, তাদের জমি থাকলেও পাবে, না থাকলেও পাবে। আপনি বিএলডব্লিউ সেন্টারে গেলে পরে খালি হাতে ফিরতে হবে। বলা হচ্ছে 2000 টাকা করে আমরা দিয়েছি, প্রতিশ্রুতি পালন করেছি। হ্যাঁ, করেছেন। কবে করেছেন? কথা ছিল যে মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রথম সিদ্ধান্ত হবে। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে গত মার্চ 2018 ইংরেজিতে 4,35,000 এই রাজ্যের মানুষ, দুস্থ মানুষ, তারা ভাতা বেতন তারা সরকারের প্রথম মন্ত্রিসভা থেকে পাবেন। কিন্তু হলো কখন? 59 মাসে, 58 মাস পরে। এই 58 মাসে মুষ্টিমেয় লোক, আপনাদের এই ভবানীপুর নিদয়ার মুষ্টিমেয় লোক, মন্ডলের নেতার ইত্যাদি হওয়ার সুবাদে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, যাদের একটা ভাঙ্গা সাইকেল ছিল না, 20-25 লাখ টাকার গাড়ি চড়ে। শুধু নিদয়ায় বাড়ি না, আগরতলাতে বাড়ি কিনেছে, জায়গা কিনেছে। হ্যাঁ, সৎ পথে ইনকাম করে যদি কেউ করে, আমাদের বলার কিছু না, আপত্তি থাকার কথা না। কিন্তু তাদের ইনকাম হলো, তাদের বাড়িঘর দালান হলো, গাড়ি ঘোড়া হলো, ব্যাংক ব্যালেন্স হলো, আপনার কেন হলো না? গরিব মানুষের কেন হলো না? কেন 58 মাস বাদে 2000 টাকা দেওয়া হলো? এবং আজকে এই নতুন সরকার আসার পর 3 মাস 4 মাস যায়, 2000 টাকার ভাতা কোথায়? ভাতা পাচ্ছে না, এত নিয়মিত। যেখানে বামফ্রন্ট সরকারের সময়তে 4,35,000 লোক ভাতা পেত, এখন সেই জায়গায় নেমে এসছে 3 লক্ষ। বাকি 2.25 লক্ষ লোক যারা ভাতা পেতেন তারা কোথায় গেল? সেই জায়গায় কেন এই সময়তে আপনাদের ঘরের অনেক লোক 60 বছর পূর্তি হয়েছে, এদের নাম যুক্ত করা হলো না? কাউকে জিজ্ঞেস করতে পারবেন? মাননীয়াকে প্রশ্ন করতে পারবেন? আপনাদের এখানে যারা এই গত পঞ্চায়েত নির্বাচনে জবরদস্তি করে যারা মেম্বার হয়েছে, প্রধান হয়েছে, চেয়ারম্যান হয়েছে, বলতে পারেন? কেউ জবাব দেবে না। নতুন করে সরকারে আসার পর আবার উদ্যোক্তাপনা। যারা বিজেপিকে ভোট দেয়নি তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও, দোকানপাট ঘুরিয়ে দাও। লাখ লাখ টাকা কিছু লোককে দিতে পারলে পরে দোকান খুলতে পারবে, বাজারে উঠতে পারবে, না হলে পারবে না। কোন দেশের আইন এগুলো?
ভোট তো আগেও হয়েছিল। এটা কোন আইন, কোন গণতন্ত্র, কোন সংবিধান চলছে? কাজী বন্ধুরা, এই নির্বাচনে সরকার পাল্টাবে না। বিজেপির ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপির 31 এবং আইপিএফটির একজন বিধায়ক 32 জন আছেন, থাকুন তারা। গত 5 বছরের মতো ওই দল ছেড়ে না যাক। কিন্তু এই দুইটা উপনির্বাচন থেকে আমরা যদি বিরোধীদের পাঠাতে পারি, প্রতিবাদী কণ্ঠস্বর পাঠাতে পারে, বিধানসভায় গিয়ে তারা গলা চড়াবে, আওয়াজ তুলবে, কেন রেগায় কাজ নেই, কেন ভাতা নিয়মিত না, কেন বেকার যুবকদের চাকরি নেই, কেন কৃষকদের সুবিধা নেই, কেন রাস্তা মেরামত হয় না, পানীয় জলের লাইন মেরামত হয় না, কেন যদি কোনো লোক অপরাধ করে, আইন ভাঙে, তার জন্য থানা আছে, পুলিশ আছে, এরা অ্যারেস্ট করবে, তারা বিচার করবে, তারা জেলে ঢুকাবে। কিন্তু আজকে তো থানা পুলিশের কোনো কাজ নাই, তাদের তটস্থ থাকতে হয়। আপনাদের যাত্রাপুর থানাতে একজন দারোগা বাবু গঙ্গা কুমার রাঙ্খল, তিনি যারা গাঁজা পাচারকারীকে ধরতে চেয়েছিলেন, এই গঙ্গা রাঙ্খলকে গাড়ি ধাক্কা দিয়ে মেরে ফেলল। দারোগা বাবু, পুলিশ বাবু বিচার পায় না। আপনারা হয়তো বলবেন না, মুখ খুলে বলার কারোর ক্ষমতা নেই, সুযোগ নেই। কারা এগুলি করিয়েছে? গঙ্গা রাঙ্খলকে কে খুন করেছে? সোনামরার লোক আলবৎ জানে, কিন্তু বলার সুযোগ নেই। আপনারা কি চেয়েছিলেন এরকম রাজত্ব? এই রাজত্ব কেউ চায়নি। এটা অরাজকতা, মগের মূল্য, এটা চলতে পারে না। কাজে এটা বন্ধ করার জন্য আজকে আমরা সিপিআইএম না, গোটা বিরোধী পক্ষ এক কাট্টা। গত বিধানসভা ভোটে ত্রিপুরা মথার প্রার্থী অমিয় নোয়াতিয়া 8,600 ভোট পেয়েছিল। এই 8,600 ভোট না কাটলে মাননীয়া এখানে 3,000 ভোটে হারতেন। কেন্দ্রীয় মন্ত্রী 3,000 ভোটে হারতেন। আজকে অমিয় নোয়াতিয়ারা ত্রিপুরা মথা বলছেন, আমরা যেহেতু পাপ করেছি, আমাদের মতো করে, আমাদের ভুলে ধনপুর বিধানসভা কেন্দ্র গতবার হাতছাড়া হয়ে গেছিল, এটা যাতে না হয় এই প্রায়শ্চিত্ত আমরা করব। কংগ্রেস গত ফেব্রুয়ারিও তাদের প্রার্থী দেয়নি, এবারও দেয়নি। কাজে হিসাব বুঝুন। কাজে ভারতীয় জনতা পার্টি তারা বুঝতে পারছে অঙ্কের হিসাব, কোন অঙ্কের হিসাবে যোগ বিয়োগ করে জিততে পারে না। এখন টাকা বিলোচ্ছে, মন্ত্রীরা সারি বিলোচ্ছে, ওই ধমক দিচ্ছে। আপনাদের কি বলবো, আপনারা অত্যন্ত অভিজ্ঞ, অতীতে এরকম বহু পরিস্থিতি মোকাবেলা করে এসছেন। এই সুনামরা 2টি বিধানসভা কেন্দ্র ঘুরে গত কদিনে আমরা বুঝতে পেরেছি। আমি রাজনীতি করি আজকে প্রায় 45 বছর। মানুষের চেহারা দেখলে বুঝতে পারি তার মনের ভিতরে কি আছে, কথা বলতে হয় না। আমি জানি আপনি হৃদয়ের মানুষ, ভবানীপুরের মানুষ খুবই ফুঁসছেন, প্রতিশোধ নেওয়ার জন্য ফুঁসছেন। প্রতিশোধ মানে মাথায় বাড়ি দেওয়া না, কারো বাড়ি জ্বালিয়ে দেওয়া না। গণতান্ত্রিক ভাবে এই যে গত 5.5 বছর ত্রিপুরা রাজ্যকে ঠকানো হয়েছে, তার প্রতিশোধ। এখানে মাননীয়া তিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হবেন, স্বপ্ন দেখাচ্ছেন। তার জবাব চাওয়া তৈরি হচ্ছেন আমরা জানি। কাজে আগামী 5 তারিখ ভোরে ভোরে গিয়ে চুপ যে একসাথে গিয়ে আপনাদের সুচিন্তিত রায় দিন। অনেক কথা বলবে, গত 5.5 বছর একটা কথা না বললেও এখন এসে বলবে চাচা ভাই, কাকা জেঠা, ভাইধন, অনেক কিছু বলবে।
কিন্তু ভোট শেষ হয়ে গেলে পরে এরা ফিরে তাকাবে না, তাকায়নি গত 5.5 বছর। কাজে আমাদের প্রার্থী কমরেড কৌশিক চন্দ্র, কমরেড মানিক সরকার আমাদের প্রার্থী ছিলেন আপনাদের এখান থেকে, 5 বার আপনারা জিতিয়ে পাঠিয়েছেন। আমরা গত ফেব্রুয়ারির ভোটেও কমরেড মানিক সরকারকে বলেছিলাম আবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তিনি বলেছেন আমার বয়স হয়েছে, এই কেন্দ্র থেকে 5 বার আমি জিতেছি, মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছি। নতুন মুখকে, নতুন যুবককে, নতুন রক্তকে দায়িত্ব দেওয়া দরকার। তিনি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন। আমরা একজন তরতাজা যুবক, যার পরিবার গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে গিয়ে জীবন আত্মাহুতি দিয়েছেন। তার পুত্র কৌশিক চন্দ্র আপনাদের পরিচিত। মানুষের কথা বলতে গিয়েই গত 5 বছরে বারে বারে তিনি আক্রান্ত, তারপরে লাল ঝান্ডা ছাড়েননি। এখানেই তার যোগ্যতা, তার মানসিকতা, এটা প্রমাণিত যে মানুষের ভালো ছাড়া, হিত ছাড়া, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ছাড়া তার আর কোনো নেই। প্রয়োজনে জীবনকে বাজি ধরেছেন। কাজে এই নির্বাচনে আপনাদের সমর্থন তিনি পাবেন, আপনাদের আশীর্বাদ পাবেন, দোয়া পাবেন, এবং এইভাবেই ত্রিপুরাজ্যের বর্তমান দুর্বিনীত, জনবিরোধী, অহংকারী এই সরকারের যাবতীয় উদ্যত্তপনার দাঁত ভেঙে দেওয়ার জন্য এই বিধানসভা নির্বাচনকে 40 লক্ষ মানুষের হয়ে আপনারা ভোট দেবেন। শুধু দনপুরের ভোট না, মনে রাখুন এই ভোট ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের হিতের ভোট, 40 লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তনের ভোট, যাতে সরকার তার জনবিরোধী নীতি পাল্টাতে বাধ্য হয়। সেই পাল্টাতে বাধ্য করার জন্য এই 2টি বিধানসভা কেন্দ্র থেকে আপনারা কাছে হাতে তারকা চিহ্নে ভোট দিয়ে পাঠাবেন। এই আহ্বান রেখে আবারও সকলকে অভিনন্দন, নমস্কার এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।